হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো আজকে কিন্তু এটা 6 নম্বর পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি কিন্তু ডিটেলসে তোমাদের সামনে একটু আলোচনা করছি। এমসিকিউগুলো আপাতত একটুখানি চেপে রেখেছি তোমাদের জন্য একটু পরে, যে আগে এগুলো তোমাদের আগে ডিটেলস একটু পড়িয়ে দিই, তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো, প্রথম অধ্যায়ে আমরা পড়ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এটা প্রথম অধ্যায়। তো এখান থেকে কিন্তু যে আমরা ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই যেটা পড়ছিলাম, সেটা কিন্তু অলরেডি আমরা এই তৃতীয় পর্যায় পর্যন্ত পড়েছি, ঠিক আছে? তৃতীয় পর্যায় পর্যন্ত পড়েছি। তো গত রাতে যে আমি ভিডিওটা দিয়েছিলাম, সেখানে কিন্তু দেখো আনজুস চুক্তি, সিয়াটো, সেন্টো, মেডো, এগুলো কিন্তু সমস্ত তোমাদের আলোচনা করেছি ওয়ার্স চুক্তি সম্পর্কে। তো আজকে চতুর্থ পর্যায়ে পড়বো। তো এই চতুর্থ পর্যায়টা কিন্তু এখান থেকে পড়বো। যেগুলো দাগিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে নোট করে নেবে, ঠিক আছে? ভিডিওটা পজ করে পারো বা স্ক্রিনশট করে, ঠিক আছে? তো এখানে এবার দেখো যে এই চতুর্থ পর্যায়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা কি, U2 এর বিমান ঘটনা। এটা কিন্তু দেখো 1960 খ্রিস্টাব্দের 1 মে মার্কিন গোয়েন্দা U2 কে সোভিয়েত ইউনিয়ন গুলি করে নিজের এলাকায় ভূপিত করে, ঠিক আছে? তো এটা কত সালে হয়? এটা কিন্তু 1960 সালে হয়। তো এই সালগুলোকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখানে কিন্তু এই সালগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এটা চতুর্থ পর্যায়ে ঘটে ঠান্ডা যুদ্ধের। আচ্ছা, কঙ্গো সমস্যা, এটাও কিন্তু এই কঙ্গো সমস্যা এটাও কিন্তু 1960 সালের ঘটনা। তো জাস্ট আমি যেগুলো বলে দেবো এইগুলো সালগুলোকে তোমরা লিখে নাও খাতায়, ঠিক আছে? 1960। তাহলে দেখো চতুর্থ পর্যায়ে প্রথম যে ঘটনাটা কি, ঠান্ডা যুদ্ধের চতুর্থ পর্যায়ে প্রথম ঘটনা U2 এর বিমান ঘটনা, এটা 1960 সালে ঘটে। আচ্ছা, কঙ্গো সমস্যা, এটাও 1960 সালে ঘটে, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে। আচ্ছা চলো এবার চলে যাবো আমরা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, ভীষণ গুরুত্বপূর্ণ। তো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিন্তু এটা দেখো 1959 খ্রিস্টাব্দে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবাতে কমিউনিস্ট সরকার গঠিত হয়। আচ্ছা, তো কিউবাতে কমিউনিস্ট সরকার গঠিত হয় কার নেতৃত্বে? না, ফিদেল কাস্ত্রের নেতৃত্বে, ঠিক আছে? ফিদেল কাস্ত্রের নেতৃত্বে কিন্তু কিউবাতে কমিউনিস্ট সরকার গঠিত হয়। তো এখানে দেখো 1962 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কিউবায় একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করে, ঠিক আছে? তো এখানটা দেখো, এবার চলে যাই আমরা 1962 খ্রিস্টাব্দে 22 অক্টোবর কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেন, যাকে কোয়ারেন্টাইন বলা হয়। এই চরম উত্তেজনাময় পরিস্থিতিকে সমগ্র এক ভয়ে ভয়ে পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হয়। তো এখানটায় কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে কিউবার যে ক্ষেপণাস্ত্র সংকট, এই যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, এটা কিন্তু 1962 সালে, ঠিক আছে? এটা 1962 সালে। তো দেখো 1962 খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর, তো 1962 সালেই কিন্তু কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চতুর্থ পর্যায়ে থেকে কী কী পড়লাম একটু ধীরে ধীরে পড়ছি আমি। তো দেখো, চতুর্থ পর্যায়ে ঘটনা ঘটে ইউ এর ঘটনা, U2 এর বিমান ঘটনা 1960। আচ্ছা, কঙ্গো সমস্যা 1960, এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিন্তু এটা 1962। এই সালগুলো তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাব পঞ্চম পর্যায়ে। পঞ্চম পর্যায়ে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা আছে 1963 খ্রিস্টাব্দে 5 আগস্ট সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কি বললাম? পারমাণবিক অস্ত্রাগারে 1963 খ্রিস্টাব্দে এই যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কত সালে হয়? 1963 সালে হয়। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব। প্রত্যেকটা সাল কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এটা চলে গেল। আচ্ছা, এবারে চলো চলে যাবো আমরা পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি। এই যে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, এটাও কিন্তু হয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এটা কিন্তু 1968। আচ্ছা, তোমরা মনে রাখবে এখানে যে কটা চুক্তি এগুলো আছে, যেমন ধরো এই যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, বা ধরো পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, এগুলো সবই কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়, ঠিক আছে? তাহলে এটা হয় 1963 সালে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি 1963, আর পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি এটা 1968, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে যাব, দাও একটুখানি অঙ্গ সমস্যা। আচ্ছা, এবারে একটুখানি আমরা চলে যাব একটুখানি 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 তোমরা একটু ওয়েট করো, আমি একটু, আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এবার আমরা চলে যাবো ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে দেখো, ষষ্ঠ পর্যায়ে কী বলছে, যে ষষ্ঠ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় দেশই বিশ্বের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এই প্রেক্ষিতে ঠান্ডা যুদ্ধ প্রায় সমাপ্তির পর্যায়ে চলে যায়। 1969 খ্রিস্টাব্দে রিচার্ড নিক্সন মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। আচ্ছা, এটা গেল।
আচ্ছা, এবার দেখো তিনি সোভিয়েত ইউনিয়নের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করেন যাতে ঠান্ডা যুদ্ধ অবসান হয়। 1972 খ্রিস্টাব্দে সম্পাদিত কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা এক, যাকে আমরা বলি স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেড ট্রিটি সল্ট 1, 1974 খ্রিস্টাব্দে সম্পাদিত সীমিতকরণ চুক্তি। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে যে এই চুক্তিটা হয় 1972 সালে। তো এখানটা দেখো যে এই যে সল্ট 1 চুক্তি কত সালে, 1972 সালে হয়। ঠিক আছে, আচ্ছা, সীমিতকরণ চুক্তি 1975 খ্রিস্টাব্দে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন, 1980 বেলগ্রেড সম্মেলন দুই মহাশক্তির কাছাকাছি আসতে সাহায্য করে। তো এখানে সল্ট 1 চুক্তি কিন্তু 1972 সালে হয়। এটা কিন্তু খ্রিস্টাব্দে সম্পাদিত কৌশলগত চুক্তি 1। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আর এখানে দেখো এই একটা চুক্তি আর 1974 খ্রিস্টাব্দে সম্পাদিত এবিএম সীমিতকরণ চুক্তি। আচ্ছা, 1975 খ্রিস্টাব্দে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন, 1978 খ্রিস্টাব্দে বেলগ্রেডের দুই মহাশক্তি, এটা দরকার নেই। তাহলে এখানটায় সল্ট 1 সম্পর্কে একটু দেওয়া আছে, আমরা একটু পড়ে নেব সল্ট 1 সম্পর্কে। তো দেখো এই যে 1972 খ্রিস্টাব্দে 26 মে সল্ট 1 চুক্তিটি স্বাক্ষর হয়। ঠিক আছে, তো সল্ট 1 চুক্তির পুরো নাম কিন্তু স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এবার মার্কিন চীন সম্পর্ক যেটা, আচ্ছা তোমরা এইগুলো যে কটা আমি দাগিয়ে দিচ্ছি না, প্রত্যেকটা কিন্তু তোমরা খাতায় নোট করে নাও। এইগুলো দেখো, এই সল্ট 1 চুক্তি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা দেবে। ঠিক আছে, তো 1972 খ্রিস্টাব্দে 26 মে সল্ট 1 চুক্তি হয় কাদের মধ্যে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবারে চলো আমরা চলে যাবো মার্কিন চীন সম্পর্ক। এটা খুব একটা মার্কিন চীন সম্পর্ক আমি একটুখানি দেখে নিই। ঠিক আছে, তাও ঠিক আছে, এটা খুব একটা দরকার নেই। তো এবার আমরা চলে যাব ইথিওপিয়ার গৃহযুদ্ধ, যেটা দেখো 1974 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর, এই যে 1974 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর হাইলে সেলাসির বিরুদ্ধে মার্ক্সবাদী দার্গের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইথিওপিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। তাহলে ইথিওপিয়ার গৃহযুদ্ধ কিন্তু হয় 1974 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ইথিওপিয়ার গৃহযুদ্ধ কত সালে হয়, 1974 খ্রিস্টাব্দে, এটা মনে রাখলেই যথেষ্ট হবে। আচ্ছা, অ্যাঙ্গোলার গৃহযুদ্ধ এটা কিন্তু 1975 খ্রিস্টাব্দে, মনে রাখবো 1975। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর শর্ট প্রশ্ন কিন্তু তোমরা এখানে কালেকশন পেয়ে যাচ্ছ আমার এই ভিডিওগুলো। ঠিক আছে, তাহলে এখানটা দেখো যে ইথিওপিয়ার গৃহযুদ্ধ 1974 সালে, আচ্ছা অ্যাঙ্গোলার গৃহযুদ্ধ 1975 সালে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু সপ্তম পর্যায়ে চলে যাব। সপ্তম পর্যায়ে দেখো যে 1979 খ্রিস্টাব্দের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জিমি কার্টার এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিড ব্রেজনেভের কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা চুক্তি 2 অর্থাৎ সল্ট 2 স্বাক্ষরিত হয়। তাহলে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখে নাও যে এটা কি বলছে যে 1979 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এখানটা আমরা দেখেছিলাম সল্ট 1 চুক্তি কত সালে হয়, সল্ট 1 চুক্তি হয় কিন্তু 1972 সালে, সল্ট 1 চুক্তি 1972 সালে হয়। আর এখানে দেখো সল্ট 2 চুক্তি হয় 1979 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু তোমরা একটু নোট করে নেবো, নোট করে রাখবে। ঠিক আছে, বারবার বলছি এগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটু টেক্সটটাকে তুমি যদি এইভাবে না পড়ো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ঠিক আছে, বারবার বলছি এইভাবে পড়াশোনাটা করো। আচ্ছা, এবারে দেখো আফগান সমস্যা। আফগান সমস্যা 1979 সালে, 1979 সালে। ঠিক আছে, আফগান সমস্যা। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যেগুলো আমি দেখো এইভাবে তোমাদেরকে সালগুলো লিখে দিচ্ছি, এগুলোকে তোমরা খাতায় একটু নোট করে নাও। ঠিক আছে, এগুলোকে খাতায় অবশ্যই নোট করে নাও, নোট করে নিয়ে তোমরা এগুলো পড়তে থাকো। ঠিক আছে, তারপর দেখবে আমি যখন এমসিকিউ করাবো তোমরা কিন্তু প্রত্যেকে উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু সাবস্ক্রাইব শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, আর যারা নতুন আছে আমার চ্যানেল তারা অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের জন্য বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস অলরেডি দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।